আমি আজকে রক্তিমবাবু আপনাকে দিয়ে শুরু করব। যে ছবি আমরা দেখলাম, মানে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে হিন্দুরা, সনাতনীরা তারা পথে নেমেছেন, প্রতিবাদ করছেন। খোদ কলকাতায় পার্ক সার্কাস বেগবাগান অঞ্চলে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে তারা যেভাবে কোথাও প্রতিবাদ করলেন, তাতে মনে হচ্ছে একটা অংশ অন্তত জাগছে। কিন্তু তার পাশাপাশি রাজনৈতিক দলের বক্তব্যগুলো যখন দেখছি, আমার মনে হয় তারা কি ভুলে গেছেন ইতিহাস, ভুলে গেছেন 46-এ কী হয়েছে, 47-এ কী হয়েছে, 49-এ কী হয়েছে, 50-এ কী হয়েছে, এরপর 68, 71-এ কী হয়েছে, এখন কি চলছে। কাদেরকে তোষণ করার জন্য এখনো পর্যন্ত নির্লজ্জ রাজনীতি চলছে, কি বলবেন? না, প্রথমেই আমি যেটা খুব অবাক হচ্ছি, মানে আমি অবাক হচ্ছি না, আপনি ছোটোবেলা থেকেই দেখছি আর কি। আমি কি বলবো, আমি নোয়াখালীর সন্তান এবং নোয়াখালীর সেই দাঙ্গা পীড়িত নোয়াখালীর ভিক্টিমাইজ এক পরিবারের সন্তান। আমার দাদুর পরিচয় আমি এখানে দিতে চাইছি না, উইকিপিডিয়া গেলে হয়তো খুঁজে পাওয়া যাবে। তো আমার দাদুর বন্ধু ছিলেন নগেন্দ্র প্রসাদ সুর। তিনি নোয়াখালী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। তাকে 71 সালে খান সেনারা তার নিজের কবর খুঁড়িয়ে তাকে মাটিতে নোয়াখালী টাউনে তাকে কুপিয়ে হত্যা করে তাকেই কবর চাপা দেয়। সেই নগেন্দ্র প্রসাদ সুরের ছেলেই ছিলেন আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, কলকাতার মেয়র প্রশান্ত সুর। এটা ইতিহাস। ইলা মিত্র, যিনি নাচলের রানী হিসাবে বিখ্যাত ছিলেন, সাঁওতালদের নিয়ে বিদ্রোহ করেছিলেন পাকিস্তান আমলে, তাকেও কিন্তু একদিন এদেশে পালিয়ে আসতে হয়েছিল অসুস্থ অবস্থায়। এবং এখানে এসে তিনি কিন্তু তার ওপর যে অত্যাচার হয়েছিল বা সাঁওতাল আদিবাসীদের ওপর যে অত্যাচার হয়েছিল সে সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে তিনি কোট আনকোট ধর্মনিরপেক্ষতার গান গেয়েছিলেন। এবং ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয়েছে যে লড়াই নাকি ভাতের লড়াই। তো ভাত কি আমাদের ছিল না যারা পূর্ববঙ্গ থেকে আমরা রাতের অন্ধকারে পালিয়ে আসছিলাম? ভাত আমাদের ছিল। আমরা পালিয়ে এসেছিলাম শুধুমাত্র তুলসী তলায় প্রদীপ জ্বালানোর জন্য, আর আমার যে কুলদেবতা তাকে যাতে আমি রক্ষা করার জন্য, অর্থাৎ ধর্ম রক্ষার্থে পালিয়ে এসেছিলাম। এছাড়া আর কোনো কারণ নেই। আর পালিয়ে আসার অন্যতম আর একটা কারণ ছিল, এটা দোষ দেবো আমাদের পূর্বপুরুষকে, যারা আমাদেরকে এই কমিউনিজমের তত্ত্ব বা কংগ্রেসি তত্ত্ব শিখিয়েছিলেন। 47-এর আগে যখন আচার্য প্রণবানন্দজি মহারাজ পূর্ব পাকিস্তান নয় তখন পূর্ব বাংলার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হিন্দু রক্ষী দল গড়ে তুলতে চেয়েছিলেন এবং এই সম্ভাব্য আক্রমণের প্রতিরোধ করার জন্য হিন্দুদের এগিয়ে আসতে বলেছিলেন, তখন হিন্দুরা যদি সেদিন সেই কথাটা শুনতো তাহলে আজকে হয়তো বাংলার ভূখণ্ডের চেহারাটা অন্যরকম হতো। তাই সেদিন যারা পালিয়ে এসেছিলেন তারা আজও সেই সমাজতন্ত্রের গান গাইছেন, আজও সেই ধর্মনিরপেক্ষতার গান গাইছেন। হিন্দু শব্দ এই কথাটা বলতে লজ্জা পাচ্ছেন, কারণ তারা বলেন যে আমি প্রথমে কমিউনিস্ট তারপর ভারতীয়। তো তাদের কাছে হিন্দু শব্দ কখনই আশা করা যায় না। একেবারে আমি কিছু বলার নেই। মানে আমি এটাই প্রশ্ন করছিলাম যে একটা প্রতিবাদ হচ্ছে না, উল্টে রাজনৈতিক অ্যাডভান্টেজ তোলার লড়াই চলছে আমাদের দেশে, আমাদের রাজ্যে। নির্লজ্জ প্রতিযোগিতা চলছে। যদি হারানো ভোট ব্যাংক একটু হলে ফিরে পাওয়া যায়, এই পরিস্থিতি চলতে শুরু করলে অভ্র। আমার মনে হয় যে বাংলাদেশ যেভাবে হিন্দু শূন্য হওয়ার দিকে এগোচ্ছে, পশ্চিমবঙ্গ খুব দূরে নেই। বিভিন্ন জেলাতে ইতিমধ্যে হিন্দু হার লক্ষণীয়ভাবে কমছে, একের পর এক ঘটনা ঘটছে। যেরকম গ্রাফিক্স আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সাল ধরে ধরে, আমি জানি না পশ্চিমবঙ্গের গ্রাফিক্স যদি এই মুহূর্তে দেখাতে শুরু করে এই মুহূর্তে, তাতে অনেকের লজ্জায় চোখ নামিয়ে রাখতে হবে। তারপরে নির্লজ্জ একটা ন্যারেটিভ তৈরি করা চলছে। আমি আজকে শুরুতেই দেখাবো একবার যে বামেদের তরফ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে কি বলা হচ্ছে দেখুন সেই পয়েন্টগুলো। বামেদের তরফ থেকে যে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেই অফিসিয়াল স্টেটমেন্টে বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, স্বীকার করা হয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। তারপরের লাইনে লেখা হচ্ছে যে বাংলাদেশের ঘটনা উদ্বেগের। বেশ, এতদিন বাদে মনে হলো বামেদের যে বাংলাদেশের ঘটনা খুব উদ্বেগের। এতদিন মনে হয়নি, এত বছর মনে হয়নি, আজকে মনে হয়েছে। চলো দের আয় পর দুরুস্ত আয়, খুব ভালো কথা। এরপরের লাইনে লিখছে ভারতে মাথাচাড়া হিন্দুত্ব শক্তির মানে। এর পরের লাইনে লেখা হচ্ছে স্টেটমেন্টে ভারতে মাথাচাড়া দিচ্ছে হিন্দুত্ববাদী শক্তি। এর মানেটা কি? বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের সঙ্গে ভারতের কি সম্পর্ক চলে এলো? তারা পেয়েছেন সম্পর্ক, তাদের কল্পনা শক্তিতে পেয়েছেন।
তার পরের লাইনে লিখছেন তারা স্টেটমেন্টে, হিন্দুত্ব শক্তি বিভ্রান্তি ছড়াচ্ছে। কি অবস্থা, কি নির্লজ্জতা, কি অদ্ভুত যুক্তি! হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য ভারতের হিন্দুদেরকে কাঠগড়ায় তুলে দেওয়া। তারপরের লাইনে লিখছেন, ভারতে মুসলিম সংখ্যালঘু নির্যাতন চলছে, ভারতেও মুসলিম এবং সংখ্যালঘু নির্যাতন চলছে। এটা বামেদের অফিসিয়াল স্টেটমেন্টের কথা বলছি মশাই। তারপরের লাইনে লেখা হচ্ছে, এবং তারপর লেখা হচ্ছে লাস্ট লাইনে, বাংলাদেশের মতো ভারতেও বিভাজন রাজনীতি চলছে। এবং নিঃসন্দেহে স্টেটমেন্টের পর তাদের বক্তব্য হচ্ছে তারা সব দেশে সংখ্যালঘু নির্যাতনের বিপক্ষে, তার বিরুদ্ধে পথে নামবেন। কিন্তু আমি বুঝে পেলাম না এই দুটোর লিঙ্ক তারা কোন জায়গা থেকে করছেন। আর যদি এটাই মানসিকতা হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি বলেন যে দিল্লির সরকার তো পক্ষপাতিত্ব করেন, বামেরা সমস্ত বিষয় নিয়ে তারা সমাজ সচেতন, সব বিষয়ে তাদের মন্তব্য করা চাই। অথচ এক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে প্রশ্ন করলে তারা বলেন যে ভারতেও হিন্দুত্ববাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, ভারতেও সংখ্যালঘু নির্যাতন চলছে। আমি জানি না কটা উদাহরণ তাদের রয়েছে, এই প্রেস স্টেটমেন্টে তারা দেননি। উদাহরণ ধরে ধরে দিলে সুবিধা হতো। সুজন চক্রবর্তী কি বলছেন একবার শোনাবো, আমি শুনিয়ে আসছি। অভ্র, আপনার কাছে। জাতীয় পতাকার পাশে অন্য একটা পতাকা তোলার কারণে দেশদ্রোহ হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছিল চিন্ময়ানন্দ স্বামী সম্মত নাম, তার বিরুদ্ধে এখন দেখা যাচ্ছে ওটা জাতীয় পতাকা বাংলাদেশের নয়। ফলে বেঠিকভাবে কি দেশদ্রোহী বলা হলো? এবং দেশদ্রোহী এই তকমাটা মৌলবাদীরা, সাম্প্রদায়িক বাহিনী তারা তো ব্যবহার করতে পছন্দ করে, স্বৈরাচারী বাহিনী ব্যবহার করতে পছন্দ করে। আমাদের দেশে আমরা দেখিনি জেএনইউ ছাত্র তাদের সব দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে কি একই রকমভাবে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে? আমাদের দেশে দেশদ্রোহী দাগিয়ে দিলে যেমন অপরাধ, বাংলাদেশের দেশদ্রোহী দাগিয়ে দিলে তার চাইতে বেশি ছাড়া কম অপরাধ হবে কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।